প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অতীতে দলীয় স্বার্থে সংবিধান ব্যবহারের অভিযোগ এনে মূলনীতি প্রয়োজন কিনা এনসিপির প্রশ্ন। গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য কমিশন তাগিদ। দেশের মানুষকেই ভবিষ্যৎ ঠিক করতে হবে বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রয়েছে উল্লেখ করে গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না বলে মন্তব্য। সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অস্থিরতা দূর করতে সরকারের প্রতি এলডিপির আহ্বান। সাবেক সেনা কর্মকর্তা সহ কয়েকশো জনের এলডিপিতে যোগদান। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড় এলাকায় কৃষি বৈচিত্র্যের প্রসার। মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। সিলেটে রোববার শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। জয়ের পাশাপাশি ২২ গজে নতুনত্ব দেখাতে অধিনায়ক শান্তর ঘোষণা। এবং জুলাই অভ্যুত্থানে আন্দোলন দমাতে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার হয়েছিল জানালেন জুডো ও ক্রীড়া উপদেষ্টা। স্বাধীনতা কাপ ভলিবলের উদ্বোধন। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকা দরকার কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ সংবিধান ও এর পরবর্তীতে সংবিধান সংশোধনীগুলো দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। এক ব্যক্তি যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন, সংবিধানে সেই বিধান রাখা সহ বিভিন্ন সুপারিশ দিয়েছে এনসিপি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে রাষ্ট্র সংস্কার ঐক্যমত্যের উপর তাগিদ দিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তাহফিমুল ইসলামের রিপোর্ট। সকাল 10:30টায় সংসদ ভবনের এলডি হলে সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। আলোচনা শুরুর আগে সূচনা বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক এবং ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম খুন বিচার বহির্ভূত হত্যা সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরে এনসিপি। তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের যে ট্রানজিশনটা কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যাতে করে আমরা অতীতের আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না হয়। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়। বিকেল 4:45টায় বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের প্রস্তাবিত সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেন। কোনো দল ও গোষ্ঠীর স্বার্থে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে সতর্ক করেন তিনি। সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাব দিয়েছে এনসিপি। নির্বাচন পেছানোর পক্ষে না থাকলেও জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ দিয়েই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি জানান, সংস্কার কমিশনের প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক। সে সময় কমিশনের সদস্য ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর সিনিয়র ফেলো মাহিন সুলতান, অ্যাডভোকেট কামরুন নাহার, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার,
বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতান এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা উপস্থিত ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে নারীদের জন্য নানান রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, নানান রকম কর্মসূচি নেওয়া হয়েছে। তার অনেকগুলো সফল হয়েছে, অনেকগুলো সফল হয়নি। তো আমরা সেটারও একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছি এবং আমরা সেটা দেখার চেষ্টা করেছি কোন ধরনের কর্মসূচি আসলে দরকার, বিশেষ করে যদি সত্যিকারের সংস্কার আনতে হয় এবং মৌলিক সংস্কার আনতে হয় এবং যেগুলি নাকি টেকসই সংস্কার হবে, সেগুলো যদি আনতে হয় তাহলে কি করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, চীন কিংবা আমেরিকা বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেবে না, দেশের মানুষকেই ঠিক করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা আছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না, তবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা ভালো হবে না। রিজভি নেওয়াজের রিপোর্ট। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বন্ধুবর এবং সতীর্থ প্রয়াত রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের নামে শিক্ষাবৃত্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধি শিরোনামের সেশনে সশরীরে উপস্থিত থাকতে না পেরে আরেক বন্ধু অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ শুভেচ্ছা বার্তা পাঠান। বহুত্ববাদের কথা বলতে গিয়ে জাতীয় নেতাদের মধ্যে মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, মাহবুবুল্লাহর অবদান স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান বিএনপি মহাসচিব। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। আরেক সেশনে প্যানেল আলোচনায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট অনেক রাজনৈতিক দল বুঝতে পারছে না বলেই তারা নির্বাচন চাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা, এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে। আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই, সারা দেশ সফর করি, আই রিড দ্য ওয়াল রাইটিংস ভেরি ক্লোজলি। আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। ওই সেশনে প্রধান অতিথি পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে এক প্রজন্ম আরেক প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করছি। কেন তরুণেরা আমাদেরকে একটা 5ই আগস্ট এনে দিতে পারলো? কারণ তারা সকল মোহের ঊর্ধ্বে গিয়ে ভয়কে জয় করে রাস্তায় দাঁড়িয়েছিল। এই ভয়টাকে আমরা জয় করতে পারি না, কারণ আমরা যে গভর্নেন্সে অভ্যস্ত, সেই গভর্নেন্স আমাদেরকে ভয়কে জয় করার কথা শেখায় না, বরং ব্যালেন্সের কথা শেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফিউচার লিডার্স স্কলার সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে বলে মনে করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দলের গণযোগদান অনুষ্ঠানে সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অস্থিরতা দূর করার আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি ডক্টর অলি আহমদ। এলডিপিতে যোগ দিয়ে সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী বলেছেন, নিজের মেধা, শ্রম ও সময়কে মানুষের কল্যাণে ব্যয় করতে এবং সত্যিকারের বৈষম্যহীন দেশ গঠনের জন্য রাজনীতিতে এসেছেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এলডিপির গণযোগদান অনুষ্ঠান। সাবেক সেনা কর্মকর্তা ও আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন দলটিতে। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী যোগ দিয়েছেন এলডিপিতে। প্রেসিডিয়াম সদস্য হিসেবে তাকে পদায়ন করা হয়েছে দলটিতে। তিনি বলেন, তার রাজনীতি হবে মানুষের কল্যাণে। আমরা যারা দেশপ্রেমী রাজনীতি করতে বাধ্য করেছে ওই ফ্যাসিস্ট সরকার, কেন? আমার জনগণের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, ভোট দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এই সব কিছুর সাথে রাজনীতি জড়িত। এই মানব সেবায় সবচেয়ে বড় সেবা কারা করতে পারে? রাজনীতিবিদরা। অনুষ্ঠানে এলডিপির প্রেসিডেন্ট অভিযোগ করেন, জনগণের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই। তিনি সতর্ক করে বলেন, রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ।
আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। যারা রাজনীতি করে, যারা জনগণের প্রতিনিধি, তারাই ঠিক করবে অন্তর্বর্তীকালীন সময় কতটুকু হবে। আপনি ঠিক করবেন না, অন্য কেউ ঠিক করবে না। যারা রাজনীতি করে, অতীতে যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রতিনিধিত্ব করেছে, তারাই এটা ঠিক করবে, কারণ তারাই জনগণের প্রতিনিধিত্ব করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়ে সরকারি ও আধা সরকারি কর্মচারীদের ভারতে প্রশিক্ষণ নেওয়া বন্ধের দাবি জানান অলি আহমেদ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। উত্তরবঙ্গের জেলাগুলো সফরে আছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নীলফামারীর জলঢাকায় জনসভায় তিনি বলেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনও রয়ে গেছে, এদের মসনদ ভেঙে দিতে হবে। একই দিনে লালমনিরহাটে জনসভায় তিনি বলেন, যে কোনো নির্বাচনের আগে খুনিদের দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই দুটি কাজ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। চাঁদাবাজ আর দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে মানুষকে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেবে সরকার। প্লাস্টিক দূষণ রোধে করণীয় বিষয়ে সেমিনার ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, সমন্বিত উদ্যোগে শীঘ্রই বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় প্লাস্টিক ও শব্দ দূষণমুক্ত কার্যক্রম শুরু হবে। আলিমাল রাজের রিপোর্ট। আইনে নিষিদ্ধ হওয়ার 22 বছর পর পরিবেশ রক্ষায় একবার ব্যবহার্য পলিথিনের ব্যবহার বন্ধের পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে গত 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিনের বিকল্প ব্যবহার শুরু হয়। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে প্লাস্টিক দূষণ রোধে করণীয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনার। আলোচনায় উঠে আসে দূষণের বর্তমান চিত্র এবং এর স্বল্প ও দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবের তথ্য উপাত্ত। একটু একটু করে চেষ্টা করছি প্লাস্টিক বন্ধ করার যে ঘোষণাটা, আমি এই ব্যাপারগুলো আগে করতে চাই, তারপর ঘোষণা দিতে চাই। একটু স্লো গেলাম, কিন্তু কিছু একটা করলাম, করে তারপর বললাম এটা করেছি, একটু সাহায্য করেন সবাই। এবং কিছুদিন পর আবার দেখলাম আর আসলেই কাজ করছি কিনা, তারপর আরেকটা পদক্ষেপ দিলাম। তো করতে চাই এবং আপনাদের হাত ধরে রাখতে চাই। সরকারের নানামুখী উদ্যোগ আর সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যায়ক্রমে হবে বলেছেন পরিবেশ উপদেষ্টা। আমরা কিন্তু প্রতি সপ্তাহেই কাঁচা বাজারে যাচ্ছি, তাদেরকে স্যাম্পল দিয়ে আসছি যে এই 3টা ব্যাগ ব্যবহার করবেন, এর বাইরে ব্যাগ ব্যবহার করবেন না। পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দেব সাবসিডাইজড প্রাইসে। তাহলে আমরা আমাদের ক্যাম্পাসটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার একটা কর্মসূচি ঘোষণা করি। সেই কর্মসূচি আমরা আমাদের প্রশাসনের সাথে মিলে ঘোষণা করি এবং আমরা আমাদের এখানে বায়ু দূষণ রোধে যেন আমরা পাতাটা আর না পোড়াই। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দ দূষণ মুক্ত ঘোষণা করার আহ্বান জানান উপদেষ্টা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলে হাওর এলাকা, যেখানে বছরের বেশিরভাগ সময় পানি থাকায় সারা বছরে ধানের এক ফলনই ছিল কৃষকের ভরসা, সেখানে প্রসার ঘটছে কৃষি বৈচিত্র্যের। তবে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে আশঙ্কা দেখা দিয়েছে হাওরের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। দিগন্ত বিস্তৃত এই অঞ্চল দেশের অন্যতম ভূপ্রকৃতির হাওর এলাকা। একসময় এই জনপদে 400 শতাধিক প্রজাতির দেশীয় ধান। দেশে প্রায় 20% ধানের চাহিদা মেটানো হতো এই অঞ্চল থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন আর অপরিকল্পিত উন্নয়নে হাওরের প্রকৃতি আজ বিপর্যস্ত। আগে হাওর
পানি এখানে আমরা যেখানে দাঁড়াইলাছি এখানে মাথার উপরে পানি হইতো। আমরা জাল দড়ি বাইতাম, মাছ বিক্রি করতাম বা বিভিন্ন ধরনের, আমার মতো অনেক আছে মাছ টাছ ব্যস্ত চলতে পারছে। এখন পানিও হয় না, বিভিন্ন সুইচ গেট হয়ে গেছি গা, বেরিবাদ হয়ে গেছি গা। অনেকের মতো বানিয়াচংয়ের কৃষক এনামুল হক ধানভিত্তিক কৃষি থেকে সরে এসে গড়ে তুলছেন বৈচিত্র্যময় সবজির খামার। এদিকে যা দেখুন ওই যে লোকে কাজ করতেছে, ওইটাও আপনার? জি, এই সাইডে নাগামরিচ আছে প্রায় 3 কেয়ার, টমেটো আছে, মধ্যে কাঁচামরিচ আছে, মিষ্টি কুমড়া আছে, এই সাইড যা আছে সম্পূর্ণ। ধান করলে মনে করো লাভ হইতো আমরা 2000 বা 3000, আর সবজি চাষ করলে আমরা লাভ হইতাছে মনে করো লাখ টাকা হইতাছে, 50,000 হইতাছে। মানে 2 বছর পরে এলে তো আমি দেখবো যে ধান থাকবে না। তবে লাভজনক হলেও এর আছে পরিবেশগত ঝুঁকি। শাকসবজি করছেন, চাষবাস করতেছেন, ট্রাক্টর চালাচ্ছেন, ওদিকে অনেকে হাওরে পুকুর কাটতেছে, এটা প্রকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে না? নষ্ট হয়ে গেল স্যার, উপায় কি? আমরা তো একটা করে হাইতে হইব, আমরা তো বাঁচতে হইব, দেখতেছি যেটা লাভজনক এটা তো যাইতে হইব। হাওরের যে নিজস্ব গতি প্রকৃতি সেটাকে ব্যাহত হচ্ছে তাদের এই চাষ ব্যবস্থায়, কিন্তু জীবন ধারণ তো আগে। কৃষক বলছেন যে হাওরে প্রয়োজনে অপ্রয়োজনে যে সমস্ত বাঁধগুলো তৈরি হচ্ছে সেগুলোই এই বিপর্যয়ের প্রধান কারণ। তাদের বক্তব্য সরকারের এই বিষয়ে সুনির্দিষ্ট নীতি পরিকল্পনা খুব দরকার। হবিগঞ্জের বালিয়াচংয়ের গাছগুড়ি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার স্পোর্টস। শুধু মুসলিম বিশ্বের ঐক্য দিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, এর সাথে দরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। রাজধানী তেজগাঁওয়ের বিএফডিসি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। সভাপতির বক্তব্যে সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গভীর সংকটে আজ ফিলিস্তিন। ইসরায়েলি গণহত্যার হাত থেকে নারী, শিশু, চিকিৎসক, মানবাধিকার কর্মী, সাংবাদিক কেউই রেহাই পাচ্ছে না। তাই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ওয়াইসি আছে, কিন্তু ওয়াইসির সেই সক্ষমতা নাই বাস্তব অর্থে, যে সক্ষমতার মধ্য দিয়ে তারা ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে একটা শক্ত অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ দাঁড় করাতে পারে। যখন এই তৌহিদি জনতা মার্চ ফর গাজার জন্য তাদের সমাবেশ করেছে, তার পরপরই কিন্তু যে শব্দটি ইসরায়েল ব্যতীত, সেই শব্দটিকে আবার যুক্ত করে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন গাজা ইসরায়েলি বিমান হামলায় আরও 70 ফিলিস্তিনি নিহত। 1.5 বছরের উপত্যকায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 51,000। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে লিয়াজো কমিটির বৈঠকের পর তিনি বলেন, প্রশাসন থেকে ফ্যাসিবাদে দোসরদের অপসারণ করা ও যারা গুম, খুন ও অরাজকতায় জড়িত ছিল তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জন আকাঙ্ক্ষা পূরণে সরকার শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে বলে প্রত্যাশা করেন তিনি। এই সরকার যারা আছে এখন, তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আর কি যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, আর সেই রকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি, তুলে ধরছি আপনাদের মাধ্যমে। সরকার শুনবে, জানবে, জেনে আশা করি সেই অনুযায়ী কাজ করবে। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত 1.5 বছরে উপত্যকাটিতে সরকারি হিসেবে নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়েছে। যদিও বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা আরও বেশি। আহত হয়েছেন প্রায় 1,17,000 মানুষ। আহতদের মধ্যে 56% নারী ও শিশু। শুক্রবার যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। শুক্রবার গাজার মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন তারা যুদ্ধের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিনোদনের দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল চলচ্চিত্র ছায়া। সিনেমাটিতে উঠে এসেছে জীবন সংগ্রামের গল্প। দুঃখ কষ্টের মেলবন্ধনে নির্মিত সিনেমার অভিনয় করেছেন শবনম বুবলি, আসিফ নূর, সিমরিন লুবাবা সহ অনেকেই। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ঈদের দিন থেকে আইস্ক্রিন প্রদর্শন হচ্ছে সিনেমাটি। এবারে কৃষি সংবাদ। অনুকূল আবহাওয়ার কারণে চাঁদপুরের হাইমচরে বাঙ্গির ব্যাপক ফলন হয়েছে। মৌসুমি ফল বাঙ্গির বাজার দরও বেশি। ফলন ও বাজার দরে খুশি চাষিরা। কৃষি বিভাগ বলছে সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পরামর্শ দিয়ে সহায়তা করায় এবার ফলন ভালো হয়েছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর পূর্ব চরভাঙ্গা ও চরাঞ্চলে দিগন্তজোড়া মাঠে এবার বাঙ্গি ফলের দৃষ্টিনন্দন ফলন হয়েছে। এই বছর প্রায় 35 হেক্টর জমিতে বাঙ্গি চাষ করেছে কৃষক। প্রায় 3.5 মাস পরিচর্যার পর বাম্পার ফলন এসেছে। এখন বাঙ্গি পাকতে শুরু করেছে। প্রতিদিন পাকা বাঙ্গি তুলে বাজারজাত করছে কৃষক। বাজার দর আছে, মিডিয়াম ফলন ভালোই হয়েছে। বীজ করার মধ্যে করছি, আমার ফলাফল মোটামুটি ভালোই হয়েছে। জমিন থেকে বাঙ্গি ক্রয় করে নিজ জেলা ও পার্শ্ববর্তী জেলাতে নিয়ে বিক্রয় করে লাভবান তারা। ক্ষেতের থেকে হুট কিনে নিয়ে আমি বিক্রি করি, খুচরা বিক্রি কইরা আমার সংসার চলে। আমরা এই সমস্ত ক্ষেত আছে না 4,000-5,000 টাকা করা কিনার পরে ধরেন আপনার পাইকার মানে দূরের তো পাইকার আসলে আমরা ক্ষেতের তন 100, 200, 500 আমরা বিক্রি করি। পাইকারিও বেশি, খুচরাও বেশি। এখানে রেজিস্ট্রেশন নাই, একজনের তনে 50 টাকা কিনি, একজন 30 টাকা কিনি, একজন 40 টাকা কিনি। কৃষক বলছে মেঘনায় অনাকাঙ্ক্ষিত জোয়ারে যেমন ক্ষতি সাধন হয়েছে তেমনই ফসলি জমির উর্বরতা বেড়েছে। এই বছর বৃষ্টি না হয় এবং কোনো প্রকার পোকার আক্রমণ বা রোগবালাই না হওয়ায় সেই ক্ষতি পুষিয়ে নিয়েছে চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাঙ্গির ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা কৃষক ভাইদেরকে পাশে থেকে আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। এই প্রত্যন্ত অঞ্চলটি মেঘনা নদীর তীরবর্তী নিচু এলাকা হওয়ায় সেখানে বাঙ্গির ভালো ফলন হয়েছে। জমিতেই বড় বাঙ্গি প্রতিটি 120 থেকে 150 টাকা, মাঝারি আকারের প্রতিটি বাঙ্গি 65 থেকে 70 টাকা এবং ছোট আকারের বাঙ্গি প্রতিটি 50 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। বিশেষ করে বরেন্দ্র এলাকায় তীব্র হয়ে উঠেছে পানির সমস্যা। পানি উঠছে না নলকূপ ও পাম্পে। সুপেয় ও গৃহস্থলীর কাজে পানির সংকটে দুর্ভোগে এলাকাবাসী। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাড়ছে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। পানি সংকট নিরসনের চেষ্টায় কমিউনিটি ভিত্তিতে পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শুকিয়ে গেছে গাইবান্ধার অধিকাংশ নদ নদী, খালবিল ও পুকুর। ভূ উপরিস্থ পানির পাশাপাশি নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। তীব্র পানি সংকটে পড়েছেন সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর, রামপুরা, সাহেবগঞ্জ, মেরি, মাদারপুর ও কাটাবাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মানুষ। পানির স্তর 100 ফুটের বেশি নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপ ও পাম্পে। আরো গভীরে বসানো হচ্ছে নলকূপ। এই 6টা মাস পানি থাকবে না আপনার। 6টা মাস মনে করেন এর বাড়ি ওর বাড়ি থেকে পানি লিসে আমরা খাওয়া লাগছে। পানি ওঠে না,
এই জন্য অনেক কষ্ট। পানি উঠতেইছে না, ওই যে সরকারি আনা এটি দিয়ে থুইছে, তাকে আনা ওই চুপচাপ করে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বরেন্দ্র অঞ্চলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ প্রকল্পের পরিধি বাড়ানোর দাবি করছেন স্থানীয়রা। যখন তখন আমরা মানে ট্যাপ থেকে পানি নিতে পাচ্ছি, এখন আমাদের ভালো সুবিধা, কারণ নাই পানি পাচ্ছি। তবে প্রকল্পটির পরিধি বাড়ানোর অনুমোদন নেই জানিয়ে প্রাকৃতিক উৎস ও বৃষ্টির পানি সংরক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের। বৃষ্টির পানি কোনো একটা নির্দিষ্ট জায়গায় জমায়, এইটা যদি আপনারা সেচ কাজে ব্যবহার করেন তাহলে আপনাদের যে পানির স্তর নিচে নামে যাওয়ার ফলে আপনাদের যে কষ্ট, সেই কষ্টটা অনেক অংশে লাঘব হবে। শুধু ভূগর্ভস্থ পানি না, আমাদের ভূপৃষ্ঠস্থ পানি ব্যবহার বিষয়ে আসলে আমাদের সকলে সচেতন হওয়া দরকার। কারণ আমাদের যে পুকুরি পানি, পাশাপাশি আমরা তো আসলে সেচ কাজেও ভূগর্ভস্থ পানি ব্যবহার করি, আমাদের এই বিষয়ে সকলে আসলে সচেতন হওয়া দরকার। সংকট উত্তরণে কমিউনিটি ভিত্তিতে পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন বরেন্দ্র অঞ্চলের বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM থেকে MBM উত্তীর্ণ শিক্ষার্থীদের 25 বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মিরপুরে স্থায়ী ক্যাম্পাসে আনন্দ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। MBM করা প্রায় 1800 শিক্ষার্থী বের হওয়ার পরও ব্যাংকিং খাতে নীতি নৈতিকতা এবং সেবার মান দিন দিন কেন কমছে এমন প্রশ্ন রাখেন আলোচকরা। MBM অ্যালুমনাই সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। এ সময় BIBM এর মহাপরিচালক ডক্টর আখতারুজ্জামান সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। দেশ চরম সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে জাতীয় পার্টির আশঙ্কা। পরিস্থিতি উত্তরণে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দাবি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেছেন, দেশ চরম সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। সংকট উত্তরণে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করেছেন তিনি। পার্টি কেন্দ্রীয় বর্ধিত সভায় উদ্বোধনী বক্তৃতায় GM কাদের বলেছেন, অংশগ্রহণমূলক না হলে সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। সভায় বার্ষিক রিপোর্ট তুলে ধরেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। দেশ একটা অস্বস্তিকর এবং পরিস্থিতির মধ্যে পাস করছে, সামনের দিকে একটা ফেইল্ড স্টেট হওয়ার মতো অবস্থা দাঁড়াতে পারে। উত্তরণের পথ একটাই, সেটা হলো একটা স্বাভাবিক সরকার আসতে হবে, তার জন্য নির্বাচন দরকার এবং সেই নির্বাচনটা সব দল মিলে করতে হবে, না হলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। এবং আর একটা কথা হলো, এই ধরনের নির্বাচনের পরে শেখ হাসিনা যে টিকতে পারেনি, যে সরকারই আসুক টিকতে পারবে না, গন্ডগোল লাগবে এবং দেশের ইকোনমিক সিচুয়েশন যেহেতু খারাপ, এটা বড় ধরনের একটা থাবা দিবে এবং সরকার ডিসলস হয়ে যাবে। তখন দেশে একটা মারামারি কাটাকাটি এবং ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশ চলে যেতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে যে আশা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। শনিবার সকালে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, জামাত ইসলামী শহীদদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি। রাজনৈতিক দলগুলো শহীদদের তালিকা ভারী করতে চেষ্টা চালিয়ে গেলেও তার কতটুকু পাশে দাঁড়িয়েছে সে প্রশ্নও করেন তিনি। রাজুকের উদ্যোগে রাজধানী তেজগাঁওয়ের পূর্ব রাজাবাজার এলাকার রাস্তা প্রশস্তকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভায় উপস্থিত এলাকাবাসীদের কাছ থেকে তাদের সমস্যা সম্পর্কে জানান এবং তার সমাধানের দিক নির্দেশনা দেন রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এ সময় তিনি বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকল নির্মাণ কার্যক্রম নকশা অনুযায়ী হতে হবে। এক্ষেত্রে রাজুক জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা
আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান, রাজুকের পরিচালক মোহাম্মদ মনিরুল হক, সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সিভিল প্রশাসনে কর্মরত ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতি পরায়ণ তাদেরকে অবিলম্বে চাকরি থেকে অপসারণ এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার সহ 5 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন তারা। এদের মধ্যে রয়েছে নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার স্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার বর্তমানে কর্মরত ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রণালয় সচিব সহ অন্যান্য সংস্থা, দপ্তর ও গুরুত্বপূর্ণ পদে পদায়ন, ফ্যাসিস্টের দোসর ও দুর্নীতি পরায়ণ কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি পদায়নে যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের জবাবদিহিতার আওতায় আনা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা। বিশ্ব হরমোন দিবসে গোলটেবিল বৈঠক হয়েছে। রাজধানীতে সমকাল কার্যালয়ে আলোচনার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব সিসিবি, ক্লিনিক্যাল এন্ড্রোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ। অনুষ্ঠানে এসইডিবির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেছেন, থাইরয়েডের বিশ্বমানের চিকিৎসা এখন বাংলাদেশে হচ্ছে। থাইরয়েড জনিত রোগে সচেতনতা ও সঠিক সময়ে সুচিকিৎসা প্রয়োজন। আলোচনায় বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। থেকে 4 কোটি লোকের সুগার বেশি, এর ভিতরে 1.5 কোটি ডায়াবেটিস, কিন্তু আমরা 1 কোটি লোক ডায়াবেটিস ডিটেক্ট করতে পারছি? এখনো হয়নি। 50% জানে না তার ডায়াবেটিস। এজল হরমোন সম্পর্কে বলা হয় যে 70 to 80% লোক কিন্তু জানে না যে তার হরমোনের রোগ আছে। থাইরয়েড ডায়াবেটিসের পরে এটা আমাদের হরমোনের। থাইরয়েডের যদি আমরা পরিসংখ্যান দেই তাহলে 4 থেকে 5 কোটি লোক থাইরয়েডের সমস্যা। রাজধানী ইএন গ্লোবাল এডুকেশনের আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা মেলা হয়েছে। মেলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। মেলায় শিক্ষার্থীরা ভর্তির প্রক্রিয়া, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছেন। আয়োজক প্রতিষ্ঠান জানায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। অংশগ্রহণকারীরা জানান এ ধরনের আয়োজন ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন ইন্দোনেশিয়ায় AHF কাপ হকিতে বাংলাদেশের উড়ন্ত সূচনা, লাল সবুজের কাছে কাজাখস্তানের 5 গোলের হার। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। রাজধানীতে 1987-89 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলিট ক্লাবের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মহাখালীর SKS টাওয়ারে দিনভর আয়োজিত মিলন মেলায় প্রায় 1.5 শতাধিক সদস্য অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের দেখা পাওয়ায় আনন্দে মেতে ওঠেন প্রত্যেকেই। ঠাকুরগাঁওয়ে 1000 শয্যার চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্পেশালিস্ট হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডাক্তার নজরুল ইসলাম। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের স্বাস্থ্য সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এই হাসপাতাল অত্যন্ত জরুরি। ঠাকুরগাঁওয়ের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। চট্টগ্রামের লায়ন্স ক্লাবের উদ্যোগে রিজিয়নাল জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে কনফারেন্সের সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ডিস্ট্রিক্টের গভর্নর ও মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান মিসেস কোহিনুর কামাল। বক্তৃতা করেন প্রাইম প্রথম ভাইস গভর্নর, জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ অপু, কামরুজ্জামান লিটন সহ অন্যরা। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি।
অতীতে দলীয় স্বার্থে সংবিধান ব্যবহারের অভিযোগ এনে মূলনীতি প্রয়োজন কিনা এনসিপির প্রশ্ন। গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে রাষ্ট্র সংস্কার ঐক্যমত্য কমিশনের তাগিদ। দেশের মানুষকে ভবিষ্যৎ ঠিক করতে হবে বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রয়েছে উল্লেখ করে গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না বলে মন্তব্য। সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অস্থিরতা দূর করতে সরকারের প্রতি এলডিপির আহ্বান। সাবেক সেনা কর্মকর্তা সহ কয়েকশো জনের এলডিপিতে যোগদান। দেশের উত্তর পূর্বাঞ্চলে হাওর এলাকায় কৃষি বৈচিত্র্যের প্রসার। মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। সিলেটের ওপা শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। জয়ের পাশাপাশি 22 গজে নতুনত্ব দেখাতে অধিনায়ক শান্তর ঘোষণা। এবং জুলাই অভ্যুত্থানে আন্দোলন দমাতে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার হয়েছিল জানালেন যুব ক্রীড়া উপদেষ্টা। স্বাধীনতা কাপ ভলিবলে উদ্বোধন। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।